হ্যালো বন্ধুরা, করছো? আমার তো জন্মের হাঁচি কাশি শুরু হয়ে গেছে এবার। ওষুধ খেয়ে নিয়েছি তবুও আমার চলতেই থাকবে চলতেই থাকবে। তো আমার আবার বর্ষাকাল স্যুট করে না, শীতকাল যাও বা স্যুট করবে, বর্ষাকাল স্যুট করবে। তারপরে গরমটা কাটিয়ে দিলাম বলো এসি ছাড়া। এই বর্ষাকালে ঠান্ডা না, আমার স্যাঁতস্যাঁতে ওয়েদার স্যুট করে না, স্যাঁতস্যাঁতে ওয়েদার স্যুট করে না। এর জন্য না আমি সেতে যাইটাই না পাহাড়ে, কিন্তু পাহাড় ঘোরা হয়ে গেছে আমার, কিন্তু পাহাড়টা অ্যাভয়েড করি। অনেকে আছে শিলংয়ে, কেউ আছে নর্থ বেঙ্গলে পরিচিত, তো মানে পরিচিত বলে আসো, স্বাভাবিক, ওখানে ওদের কুয়াটা নিয়ে আছে, এটা আছে। কিন্তু আমি জানি না, ওই যে শুনেছি ওখানে সবসময় স্যাঁত করছে আমার ওই কুয়াশা। তারপরে পাহাড়ে তো রোদটা ওঠে কম না, আর যদি ওঠেও মানে ওটা তোমার মিরাকেল, মানে পাওয়া মানে ভাগ্যের ব্যাপার। ভ্যালিতে বেশি রোদ উঠেছে, দৌড়াদৌড়ি করছে, ওগুলি সিনেমাতেই দেখা যায়, নিশ্চয়ই হয়। তো যখন হয় তখনই নিশ্চয়ই শুটিংটা করা হয়। তো আমি পাহাড়টার জন্য অ্যাভয়েড করি, আমি স্যাঁতস্যাঁতে ওদের সহ্য করতে পারি না, ঠিক আছে, শরীর আমার স্যুট করে না। আমি পাহাড় আগে ঘুরে ঘুরে ওঠে, এর জন্য অনেকে বমি হয়। তো সেটা যাও বা হয়তো ঠিকঠাক হয়ে যেতে পারে, মানে বাসে চলতে চলতে অভ্যাসটা হয়ে যেতে পারে, হয়তো অতটা সমস্যা হবে না। এখন যেমন বাসে চড়ি না একদমই, এত আরাম পেয়ে গেছি, অটো টোটো ছাড়া চড়ি না। তো অভ্যাসটা নষ্ট হয়ে গেছে। আগে তো কলকাতায় থাকার পরে আমি আর ট্রেনে চড়তাম না, ভালো লাগতো না, যেহেতু ট্রেনে যখন তখন নামা যায় না। বাসের ভাড়া কম হলেও আমি বাসে করে যেতাম, কেন জানি ভালো লাগতো, উঠে একদম জানলাদারি বসলাম, যে ট্রেনটা আর ভালো লাগতো না কেন জানি। কিন্তু এককালে ট্রেনে চড়তে মানে ট্রেন ছাড়া ভাবতে পারতাম না, তারপরে আর ট্রেন ভালো লাগতো না। এরকমই হয়। আর মানে বাস চড়া যেন আমার কাছে তখন অটো টোটোর মতো হয়ে গিয়েছিল, মানে বাসটাই ভালো লাগে চড়তে, এমন হবে। তবে বসতে হবে সিটে, মানে ঘন্টার পর ঘন্টা ঘুরে আসলেও কোনো ব্যাপার না। এবং সেটা তোমার এমনি লোকাল বাস হোক, মানে অর্ডিনারি বাস যেগুলো লোকালে চলে, যেগুলো মানে ওই ভালভো বাস, সুন্দর বাস, দূরপাল্লার সুন্দর সুন্দর ওইসব বাস না হলেও চলবে। এমনি যে প্যাসেঞ্জার বাস যেগুলো হয় সেই বাসে চলবে। এত ভালো বাসে চলতাম, চড়েও আরাম পেতাম। অনেক সময় তো কাজটা সেরে বাসে উঠে পড়তাম, যে নর্থ ক্যালকাটা থেকে সাউথে যাবো, সাউথের থেকে নর্থে আসবো। মানে আমার তো সাউথের দিকে কাজ ছিল, তার থেকে বেশিরভাগ নর্থে। তো সাউথের থেকে চলে আসতাম সেই গলগ্রিন থেকে একদম ইচ্ছা করে নর্থে আসতাম। মানে আমার বাড়ি ছাড়িয়ে আমি চলে যাচ্ছি, সেন্ট্রাল কলকাতা ছাড়িয়ে আমি চলে যাচ্ছি, চলে গিয়ে বেলঘড়িয়া নামতাম। জানো না তো, মানে এত চড়তে ভালো লাগতো। আসলে একটা জানলার ধার নিয়ে বসে পড়েছি, ব্যাস আরামসে বাসটা চড়ছে। ভাবি 2 টাকা বেশি দিয়ে একটু বেশি জার্নি করিয়ে নিই। আর বাস কিছু কিছু বাস আছে পুরো কলকাতা ঘুরিয়ে তারপর নেয় না, মানে যারা ডাইরেক্ট যায় না, শুধু ঘুরাতে থাকে। তো ভালোই হয়েছে, কলকাতাটা ঘুরে নিলাম এইখান দিয়ে ওখান দিয়ে। আমার তারা নেই তো, মানে তারা থাকলে তো আর হবে না, সেটা তারা না থাকলেই ভালো। তো সেইভাবে ঘুরে টুরে নিলাম। দেখো এখনই ফ্যাচ করছি। তো আমাকে সমুদ্রের কাছে রাখলে আমার কোনো ব্যাপার না, জানো তো। আমার এই ঝুড়ো বালি টালি আমার ভীষণ ভালো লাগে। একটা মাদুর নিয়ে বসে পড়বো, আর একটা ছোট চাদর নিয়ে বসে পড়বো, গেট কভার নিয়ে যাবো। আমাকে রেখে সমুদ্রে কোনো জায়গায় যদি বেড়াতে যায়, মানুষ বিভিন্ন জায়গায় দেখতে যাবে, এদিক যাবে ওদিক যাবে, আমার লাগবে না। আমি শুধু হোটেল থেকে বেরোবো, সমুদ্রের তীরে যাবো, আর এমন হোটেল নিতে হবে যেখানে ব্যালকনিতে দাঁড়িয়ে বা এমন সময় মানে এমনকি খাটের মধ্যে থেকে অনেকে জানলা দিয়ে দেখতে পায় সমুদ্র ভাষা, আমার কিচ্ছু লাগবে না। হ্যাঁ, সেরকম সমুদ্র দেখা যায়, মানে হেঁটে 2 মিনিটও না, ওই সমুদ্র একদম চোখের সামনে ফাঁকা থাকবে, ওটা ভালো লাগে। তো আমার চান করতে হবে সমুদ্রতে, তারপরে ওই যে কিসব চড়ে টড়ে ওইসব করতে হবে, এই রাইড ওই রাইড কিচ্ছু না। আমি বালিতে বসে থাকবো, ওই যখন জোয়ার আসবে একটু একটু পা বুঝবে। তারপরে ওই ওই যে ঝিনুক কুড়াবো, যদি থাকে, না থাকে তো না থাকবে। সমুদ্রের মধ্যে নুলিয়া, তারপরে যে চিংড়ি ধরে, মিন ধরে, ওই ভীষণ ভালো লাগে আমার। ওই দেখবো বসে বসে তোমরা ঘুরে ফিরে আসো কোথাও থেকে, মানে কোথাও যে যাও ঘুরে ফিরে আসো, আমার কোনো ব্যাপার না। আমি বাবা মা যে সেতে গিয়েছিলাম গঙ্গাসাগরে, তখন তো মানে অক্সিজেনে গেছিলাম, সবে গঙ্গাসাগর মেলাটা গেছে তারপরে গেছি, ওখানেই বসে থাকতাম। তারপর ওখানে একজন বললো ওনারাও বেড়াতে গেছে, মানে চলো না একটু ঘুরে আসি। তারপর মা বাবা আমরা গেলাম রোজ সমুদ্রের তীরে, সকাল বিকাল। আমার যে সমুদ্র কী ভালো লাগে, এত চঞ্চল, তো আমি নিজেও চঞ্চল, সমুদ্র চঞ্চল, সারাক্ষণ ঢেউ একটার পর একটা আসে। আমার ভীষণ পছন্দ সমুদ্র, মানে চঞ্চল। পাহাড় হচ্ছে গম্ভীর। পাহাড় ভালো লাগে যদি ড্রাই হয়, তো পাহাড় তো সাধারণত ড্রাই থাকে না, ভ্যালি ট্যালিগুলি ভালো লাগে। এমনকি ঝর্নার দিকেও যেতে ইচ্ছা, কারণ ওই যে ভিজা ভিজা, কিন্তু সমুদ্রের বালি আমার খুব ভালো লাগে, হাত পা থেকে ঝুড়ো ঝুড়ো পড়ে যায়, খুব ভালো লাগে। সমুদ্রের মানুষগুলো কালো কালো হয় দেখতে, কিন্তু আমার খুব পছন্দ সামুদ্রিক জায়গার মানুষদের একটু দেখতে। তারপরে ওখানে বসে থাকতাম গঙ্গাসাগরের ওখানে, সে লাল 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 কাঁকড়া, মানে আমি সমুদ্রটাকে খুব এনজয় করি। আমি মাকে বলি ওর প্রতিটা ঢেউ আমাকে যেন একঘেয়ে লাগে না। সমুদ্র তো শুধু কি দেখার, শুধু তোমার একটার পর একটা ঢেউ, একই জিনিস, কিন্তু আমার একটু একঘেয়ে লাগে না। আর ওই যে খোলা হাওয়া, ওর যে হাওয়া, আমার মানে মানে শুধু শরীর না, মনে হয় যেন দুঃখ কষ্ট মানুষের, মানে হয়তো কোনো একটা চিন্তা রয়েছে, হয়তো পরীক্ষার চিন্তা রয়েছে, যে বাড়ি ফিরে পরীক্ষা মানে ফেল করেছি চিন্তা রয়েছে, সেটাও যেন মাথা থেকে বের করে দেয়। মানে কী যে দিনকাল, কী পৃথিবীর কী চাহিদা ওর আছে, আমার কেন, কিন্তু সব মাথা থেকে বেরিয়ে যায়। এত ভালো লাগে সমুদ্র দেখতে, বরাবরই সমুদ্র আমার খুব পছন্দ। কিন্তু তার মানে এই নয় যে ভেসেলে চড়তে হবে ওইসব না, তাহলে তো দেখা যাচ্ছে না। আমি যদি ওকে একটা গাছে একটা ফুল আছে, সেটাকে নিয়ে যদি আমি চটকাচটকি করি, তাহলে ওর উপভোগটা আমি করবো কী করে, ও ওখানেই ওকে আমি দেখবো দূর থেকে, এরকম আর কি ব্যাপারটা।
তো আমি সমুদ্রের ধার মানে সেই বলছি যে আমাকে ওখানে যখন জায়গায় বসিয়ে রেখে বা তুমি সমুদ্রে যাও আসো মানে ঘুরে ফেরো, আমরা বেড়াতে চলে গেলাম। হ্যাঁ, মানে ওখানকার যে সাইট সিং দেখতে চলে গেলাম, আমি কিচ্ছু মনে করবো না যে দেখো আমাকে নিল না। এরকম একটা ফোনে ফোনে যোগাযোগ রাখো যে আমরা জায়গাটা ঘুরছি, যে ছবি টবি তুলে নিয়ে আসো, বিকেলবেলা ফিরে আসছো বা রাতে ফিরে আসছো, কোনো ব্যাপার না, আমাকে নিতে হবে না। বলে আমি নিলে মনে করবো ওই দিনটা ওই সময়টা আমার নষ্ট হলো, আমি তো সমুদ্রের তীরে বসে থাকতে পারবো। তারপরে যে সমুদ্রের তীরে গেলে এটা খেতে হবে ওটা খেতে হবে, আমার কোনো খরচ নেই, আমি তো খাইও না এমনি, জানোই অনেক কিছু আমার অ্যালার্জি আছে, আমার লোভও লাগে না, সামনে ভাজলেও লোভ লাগে, আমার ভীষণ গল্প। আমি সমুদ্রটা দেখতে পাচ্ছি, ওটাই হচ্ছে আমার ব্যাপার। আবার খুব জায়গায় জমজমাট মানে যেসব জায়গা খুব বেশি আর্টিফিশিয়াল হয়ে গেছে, আর্টিফিশিয়াল হয়ে যায় না, যে জায়গাগুলো একেবারে মানে টুরিস্ট স্পট করে দিয়েছে, ওরকম সমুদ্র হচ্ছে ধরো ওই স্পটে যাওয়ার 2-3 কিলোমিটার আগের। আর সমুদ্রটা তো এক জায়গায় আটকে যায়নি, ওটা তো বরাবর চলছে, ওই সব জায়গায়ও যদি ঝাউবন টাউবন থাকে, মানে ওখানেও যদি ছোটোখাটো হোটেল থেকে মানে থাকার জায়গা, আমি ওখানেই থাকবো, আমার ওটা বেশি ভালো লাগে। হ্যাঁ, বেশি ভিড় হয়ে গেলে না, বেশি কৃত্রিম হয়ে গেলে ব্যাপারটাতে আনন্দ পাওয়া যায় না, কারণ ওরা পার বাঁধিয়ে দেয়, এই করে দেয় ওই করে দেয়, আর আমার তো ব্যাপার নেই, আমি তো নামবো না, চিন্তা হয় তাদের নিয়ে যারা যেসব ছেলে মেয়ে গিয়ে লাফালাফি ড্রিঙ্ক করেন সমুদ্রে মানে ওই করে, তাদের জন্য বলে যে সেই জায়গাটাকে, আমি তো সেখানে যাবো না। হ্যাঁ, আমি তো শুধু প্রকৃতিটাকে উপভোগ করবো, তো আমার ভীষণ ভালো লাগে সমুদ্রের ওখানে যেতে, বুঝতে পেরেছো তো? তো আমার আগে অনেকগুলো বন্ধু ছিল মেদিনীপুরের, বেশিরভাগই সব আমার হোস্টেল মেটরাও মেদিনীপুর, দেখো চাদরটা উঠছে তো ওই দেখো চাদর, হোস্টেল মেটরাও মেদিনীপুরের ছিল। তো গড়বেতা, নন্দীগ্রাম, আমার ইউনিভার্সিটিরও ম্যাক্সিমামই মেদিনীপুর ছিল। কতবার বলেছিল যাবি যাবি, দল বেঁধে বন্ধুরা মিলে বান্ধবীরা মিলে যাবো ওখানে কারো বাড়িতে নন্দীগ্রাম। তারপর আমার যে গাইড ছিল, মানে আমাদের প্র্যাকটিক্যালি যে গাইড ছিল, তিনিও মেদিনীপুরের ছিলেন, ঘাটি। তো উনিও একবার বলেছিলেন ওনার হাওড়াতেও বাড়ি মেদিনীপুরেও বাড়ি, বলেছিল যে আমার বাড়ি থেকে একটুখানি সমুদ্র মানে সাইকেল চালিয়ে চলে যাওয়া যায়। হ্যাঁ, আবার ওনার হাওড়াতেই বাড়ি, যেহেতু উনি এখানে প্রফেসারি করেন, ওনার হাওড়াতে থেকে থেকে উনি এইসব জায়গাতে প্রফেসারি। সল্টলেকে আসতে হয়, তো মেদিনীপুর থেকে ওনার ওই সমুদ্রের দিকে বাড়ি, অত দূর আসতে আসতে ওনার অসুবিধা, তার দুটো কী হচ্ছে উনি ওখানে থাকে, ওনার ছেলে ছিল সংস্কৃতে বোধহয় পিএইচডি, ছেলে বোধহয় সংস্কৃততে পিএইচডি করবো, খুব বলতো স্যার ছেলের গল্প আমাকে। তো বলেছিল যে একবার আমাদের ওখানে আমাদের জমি আছে, কী জানি বলে ওগুলোকে, পুকুর না কী জানি বলে, বড় বড় ভেরি 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 আছে মেদিনীপুরের ওদিকে, মানে পুকুর লিজ দেয় না কি বলে, জমি আছে, এখনও তো জমিতে কাজ করি আমরা, মানে ভীষণ দেশওয়ালি। তো আমার ভীষণ ভালো লাগতো, লোকে মেদিনীপুরের লোকজনকে ভয় পেতাম, আমি ভীষণ পছন্দ করতাম, কারণ আমার ভগ্নিপতিটাও মেদিনীপুরি। হ্যাঁ, তো কেন আমার পিস্ততে দিদির বর মেদিনীপুর, ওদের মানে দেশের মেদিনীপুর। তো যাই হোক, আমার হোস্টেল মেটগুলো সব মেদিনীপুর ছিল। তো বলে না যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা, বড় বড় ওদের সাথেই থেকে অভ্যস্ত আমার। তো ওই স্যারের জন্য বলতে পারো আমি এত ফাঁকি বাজার, এত কামাই করেছি, এত ক্লাস কামাই করেছি, মানে যেতামই না ক্লাসে, ভালো লাগতো না, বুঝতেই পারছি ইউনিভার্সিটির পড়া, এক একটা ক্লাস 4 ঘন্টা ধরে হতো, মানে পাছা ব্যথা হয়ে যেত বসে বসে। হ্যাঁ, ভালো লাগে। আবার স্যার চলে যেতে না যেতে ম্যাডাম এসে হচ্ছে মানে 3 ঘন্টা 2.5 ঘন্টা করে শুধু মানে পড়াচ্ছে, কত ভালো লাগে বলো, আমার মতো যে মেয়ে 4 দেওয়ালে থাকতে খুব একটা ভালোবাসি না, একটু খোলামেলা ভালোবাসি, চলে যাবো এইসব, এই স্যারের জন্য আমি পাস করেছি বলতে পারো, মানে নাহলে তো আমাকে পরীক্ষায় বসতে দেবে না, পাস করেছি মানে কি, পরীক্ষাতেই তো বসতে দেবে না, একটা অ্যাটেন্ডেন্সের একটা ওই আছে না যে এত % অ্যাটেন্ডেন্স রাখতেই হবে, আমার তো সেটাই ছিল। যেদিন যেদিন বাবা নিয়ে যেত সেদিন সেদিন যেতাম, যেদিন যেদিন বাবা না নিয়ে যেত সেদিন সেদিন ইউনিভার্সিটির মুখও হতাম না, সোজা ট্রেনে করে অন্য জায়গায় চলে যেতাম, শিয়ালদা চলে যেতাম। আমার সল্টলেকে যেতে হবে, সেখানে চলে যেতাম শিয়ালদায়, ওখান থেকে ঘুরে ফিরে খেয়ে দিয়ে তারপরে আমি বাড়ি আসতাম আবার ট্রেনে। কিন্তু কী করে যে মানুষের নজরে পড়ে যেতাম আমি জানি না, নজর মানে কি, এই যে ঘুরে বেড়াচ্ছে সেটা, এত কামাই করি তাও স্যারেরা কি ভালোবাসতো, বিশেষ করে যাদের ছেলেবেলে ছিল খুব ভালোবাসতো। ভীষণ ফাঁকি যাচ্ছিলাম, ভীষণ বরঞ্চ আমার বোন দিদি এরা বরঞ্চ মানে ফাঁকিবাজ নয়, ওরা বরঞ্চ একটা নিয়ে সন্তুষ্ট, একটা নিয়ে থাকবে, এবার পড়াশোনাটা করে, সেই যদি পড়াশোনায় উৎসাহ দেয় তো পড়াশোনা করবো না, একটা নিয়ে থাকে ওরা। আর দিদি পিস্তত দিদি তো ঘেটিয়ে পড়ে, সারাক্ষণ ঘেটিয়ে পড়ে, মানে ঘেটিয়ে পড়াশোনা বলে না, ঘেটা পড়াশোনা যেটাকে বলা হয়, আমি যেটাকে বলি ঘেটা পড়াশোনা, মানে নোট খুলছে বই খুলছে, আমার তো ও বেঁচে যায়, আমি তো ওদের মানে কোনোদিন পারবো না, নোটের পৃষ্ঠাই হারিয়ে দেবো, ভালোই লাগে না। আমি এখন ফাঁকিবাজি করে পড়াশোনা, মানে পয়েন্ট দেখবো, এটা দেখবো কীভাবে মানে কোন কায়দায় মনে রাখা যায় সেটা করবো, পড়া হলো পরীক্ষা হলো, ওটা বই আমার ক্যান্সেল। অত না, এখানে পড়তে যাওয়া, ওখানে পড়তে গিয়ে কি আনন্দ লাগে, পড়তে যেতে পিছিয়ে ব্যাগটা নিয়ে পড়তে যাচ্ছি, বন্ধুদের সাথে আড্ডা, চল চল গিয়ে আসি, তারপর টিউশনে গিয়ে হাসাহাসি। আরে টিউশনে গিয়ে হাসাহাসি করলে ওইখানে তো বসে থাকতে হয়, ও আমার বসে যদি ঘুরে বেড়াবো তাও ভালো, আরে টিউশনে গেলেও তো আমাকে পড়াশোনাটা তো করতে হচ্ছে, স্যার পড়া হচ্ছে, টিউশনের স্যার কখনো কখনো পরীক্ষা নিচ্ছে, তবে তো তারপরে বেরিয়ে আসে দেখুনি আড্ডা। আর আমি হচ্ছে টোটালি যাবোই না টিউশনে, টিউশন কামাই করবো, ছাড়িয়ে দেবে দেবে দেবে, কী করা যাবে, মানে সময় টিউটর বাড়িতে এসে নালিশ করতে আপনার মেয়ে কিন্তু করতে যায়, কত টিউশন ছেড়ে দিয়েছি, কী করবো, ভালো লাগে না 1.5 ঘন্টা 2 ঘন্টা বসে থাকা, মানে আমি একদমই অধৈর্য মানুষ। আমি নিজে ঘরে পড়বো ঠিক আছে, স্কুলে পড়েছি ঠিক আছে, 40 মিনিটের ক্লাস হয়ে গেছে, এখন তো বোধহয় লাখ টাকা দিলেও স্কুলে যাবো, আসলে একটানা বসে থাকা ওইসবের মেয়ে আমি না, বুঝতে পেরেছি। তো যাই হোক, ঘুরে বেড়ানোর জন্যই মানুষের নজরটা ঘুরেছি, যে মানুষে কী করে, ক্লাস কামাই পুজো পুজো গল্প করে, প্রেম করে, আমার সেই সব ছিল না, আমি হচ্ছে শুধু ঘুরে বেড়াবো। হ্যাঁ, টিউশনে না গিয়ে ঘুরে বেড়াচ্ছি, যার সাথে যেটা ছেলে থাকতে হবে এমন কোনো কথা নেই। হ্যাঁ, যে মেয়েরা ঘুরে বেড়ায় তাদের সাথেই ঘুরে বেড়ায়। হ্যাঁ, গায়ে এরকম দেখা যাবে সে অন্য স্কুলের মেয়ে, তাতে কী হয়েছে। তো এই সমুদ্রটা মানে ভীষণ ভালো লাগে, এত চঞ্চল হচ্ছে, সব সময় নিজের মতো করে ওই চলছে,
সেই ভাবছিলাম যেমন ভূমিপতিটারও বাড়ি হচ্ছে বোনের বরটারও বাড়ি মেদিনীপুর, ও কোনো দিন যায়নি আসলে। ওকে মানে অনেকে আছে না দাদু দিদার কাছে মানুষ, আমার এক দিদির বাচ্চাও দাদু দিদার কাছে মানুষ। দিদি চলে গেছে চাকরি, দিদি চাকরি করছে, দিদির বর চাকরি বাকরি, দিদি এখানেই ছিল, আজকে জামাইবাবুর সাথে তো চাকরি ওখানে যায়নি, খুব কমই গেছে, পরে আবার একটা মেয়েও হয়েছে। কিন্তু দিদি নিজের মা বাবার কাছেই ছিল। পরে মানে বরাবরই বেশিরভাগ খুব কমই জামাইবাবুর সাথে সাথে, আর শ্বশুর বাড়িতে তো মানে যাইনি একদম। তারপরে সে এই বিয়ের পরে একটু ছুটি ছাটাতে একটু একটু মানে যেমন আত্মীয় পরিজনের বাড়িতে সে। আর এ তো মানে আদরের মানে বাদর। ভগ্নিপতি শুনলাম বললো যে হসপিটাল থেকে ওর দাদু দিদা নিয়ে নিয়েছে, আবার দাদু চাকরি করতে, বুঝেছো, গার্ডেনের ইচ্ছে, মানে ভালোভাবে বড় হয়েছে। বেশি আদরে মালটা বাদর হয়ে গেছে। বেশি আদর হলে না এরকমই হয়, এর জন্য ছোটো থেকে প্রেম টেম ফিক্স। ধরবি তো ধর আমার ঘরের বোনটারই ধরছে, ভালোই দুজনে দেবাদেবী, বনেছে ভালো, বনেছে ভালো, যেমনি দেবা তেমনি দেবী বলে না, টোনাটুনি ভালোই হচ্ছে। ও মানে আরও আদরের ছেলেটা, মানে আমার দিদির তো জামাই চাকরি করতো, মানে দিদির হাজবেন্ড চাকরি করে সেন্ট্রালে, সেই হিসাবে আমার মেয়ে সাথে চাকরি বাকরি করতো না, তিনি ছোটোখাটো একটা কাজ করতেন, বিজনেস কন্ট্রাক্টর, আর হচ্ছে বিজনেস করছি কন্ট্রাক্টর, সেই হিসাবে মেশি হাউস হোম মেকার, এই জন্য দিদিও থাকতো, জামাইবাবু বলতে পারে সব খরচপাতি সবই দিতে পারে, স্কুল কলেজ সব কিছু, সেই আর কি। আর এইখানে তো এই ছেলেকে পুরো মানুষ করেছে দাদু দিদা বলুন ভালো চাকরি করে। তারপর ওর মা বাবার আরও ছেলেপুলে হয়েছে, সন্তানিধি হয়েছে, ভাই বোনের বোনের আরও ননদ যা আছে, জানা তো কি বলে ননদ দেওর আছে, হ্যাঁ খুব বেশি না ঠিক আছে, কিন্তু এর মালটা বড় হয়েছে বেশি আদরে, বেশি আদরে বড় হয়ে গেছে। চাকরি করা, গার্ডেন রিচে চাকরি করা দাদু দিদার কাছে যদি মানুষ হতো, এটা তো বেশি পাইছে সব কিছু, মানে ও যা পেয়েছে পুরোটা সলিড। আর ওর ভাই বোন যা পেয়েছে এবার মা বাবার উপার্জন দিয়ে, নিশ্চয়ই দাদু দিদাও নিশ্চয়ই দেখবে না কেন, সে চাইলে দেবে না কেন, সে ঠিক আছে, সেটা পরের কথা। ও তো একেবারে মানে বলে না যে গাছের উৎস সেখানেই থেকেছে, এমন অবস্থা। তারপরে আবার মামার বাড়ি, আর যেই মামার বাড়িতে দাদু দিদার নিজেরই হোলটা বেশি থাকে, নিজেরাই আয় উপার্জন করে, সেখানে তো মামা মামিদের উপর ডিপেন্ড করার প্রশ্নই ওঠে না। এখনও গুড়িয়ার দিদি শাশুড়ি, মানে গুড়িয়ার বরে যে দিদিমা যাকে বলা হয়, উনি এখনো পেনশন পায়, চিন্তা করতে পারো কেমন ভালো। এই জন্য ছেলে এরকম আন্দরে বান্দর। আবার মেদিনীপুরে জমি জমা সব আছে, মাল যায় না সব থেকে। আমি এবার নিয়ে যাবো, বলছি তুমি জিজ্ঞাসা করো তোমার বাড়িঘর কোথায়, ওদের পুষ্টি ব্যাঙের মাথার কেউ যায় না ওদের ওইখানে, ওদের জমি জমা কী সব বললো, পুকুর গাছপালা সব আছে। আর একটা বেড়ার ঘর থাকলেও তুমি সব জায়গায় একটু ঘুরে আসা যায়, বেড়ার ঘর জল কল, মানে মানুষ থাকে না বেড়ার ঘরে, মানুষ তো কটেজ বানিয়ে থাকে, একটু হাত মুতুর জায়গাটা যাতে কারোর বেশি আসে না, তার জল কলটা ঠিকঠাক মতো থাকে, কারেন্টটা যাতে থাকে, ব্যাস। ওষুধ থেকে ভীষণ কারেন্ট অফ হয়, মানে জমি জমা থেকে ছাপটা তুললেও বড় করো, খাও দাও, বিন্দাস ঘোরো। আরে হোটেল ভাড়াটা তো দিতে হলো না, না হোটেল ভাড়াটাতেই তো বেরিয়ে যায় সব টাকা। তারপরে তো ভাই 1 কেজি মাংস ভাত রান্না করো খাও, হ্যাঁ 3-4 পদ নাই বা হলো, আরে 3-4 টুকরো মাংস বেশি করে খাও, বলছি আমি যেটা ঠিক আছে, সেই মাংসই তারপরে টিফিন কারিতে করে নাও, রাস্তা থেকে একটু রুটি কিনে নাও, যে রুটি না খেতে পারে, যেমন ধরো আমি রুটি খেতে পারি না, মুড়ি কিনে নিলাম, হ্যাঁ টিফিন বক্সে মেখে সবাই রুটি দিয়ে খেলো, বাকি টিফিন বক্সের মধ্যে মুড়ি দিয়ে মেখে খেয়ে নিলাম, হ্যাঁ এই আর কি। লাগে নাকি ভীষণ, যদি একটা থাকার জায়গা থাকে আর ওই করতে হয় না, বুঝেছো তো। তো সেই আমি বলছিলাম যে বেটাটা যাই না কি রে, আমি আমার বোনের এত বছর বিয়ে হয়েছে, ওরও হুজুর নাই, শহর থেকে যাইতেই যাবে, কেউই যাইতে চাই না শহর ছেড়ে, আমি হলে কি আর যেতে চাইতাম। তবে আমার একটু নেশা আছে, যেহেতু সমুদ্র পাহাড় হলে হয়তো অতটা যেতাম না, বা আর একটা কারণে আমি হয়তো যেতে চাইতাম, যেহেতু নিজের বাড়ি, গিয়ে তো আমাকে হোটেলে থাকতে হয় না, একটা স্পট তো, একটু ঘোরার স্পট তো, ওখান থেকে ওখানেও তো মানুষ ঘুরতে যায়, ওই আর কি। নিজের বাড়ি ধোবো, কাচবো, পরিষ্কার করবো, রান্না করে খাবো দাবো, ওখান থেকে ঘুরে গেলাম, ঘুরতে বেরোলাম, একটা স্বাদ বদল তো, দৈনন্দিন জীবনের একটা স্বাদ বদল। টানা একভাবে রইলাম তারপর আবার গেলাম, আমার ওখানে না হয় বছরে 3-4 বার ঘুরতে গিয়ে হাজার 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 টাকা খরচ, একবার ঘুরতে গেলে না হলেও 10,000 টাকা খরচ হবে। তাহলে বছরে যদি ছোট বড় মিলে যদি 4টে ট্যুরও দেয়, বাবা গো বাবা, ছোট ট্যুরে 10,000, বড় ট্যুরে বেশি খরচ হয়। আমি ছোট ট্যুরই ধরলাম 4টে দেয় 40,000 টাকা খরচ, বাবা। হ্যাঁ তারপরে কয়দিন, 6-7 দিন তো হচ্ছে, মাঝে মাঝে নিজের ওই দিকটাই চলে যাও, ওখানে পয়সা দিয়েই খেলাম, যদি কোনো আত্মীয় পরিজন রয়েছে, কোনো মানুষ হ্যাঁ না ঠিক আছে আমরাই কোনো চলে নিচ্ছি, তাই কত আনন্দ, তাই না। হয়তো দুটো দুঃখের কথা বলবে, সে এতদিন আসনি এই না, দুঃখের কথা শুনবো, আস্তে আস্তে আত্মীয়তা তৈরি হয়ে যাবে, আমার ভালো লাগবে ভীষণ। তাকেও করে খাওয়াবো, আমাদের সাথে চলেন, আমাদের সাথে আত্মীয়তা হয়ে গেল, এই আর কি। আসলে শহর ছেড়ে যেতে চায় না, বুঝি তো। তারপরে দাদু দিদার আদর পেয়ে গেছে, আদর একটু মাংকি হয়ে গেছে, বাদর হয়ে গেছে, বেশি আদর পেলে বাদর হয়ে যাবে। তারপর শহরের ছেলে তো যেতে চায়, এই আর শহরের ব্যাপার তো একটা আছে। বিয়েও করেছে শহরে, আমার বোন কাছাকাছি সব, তারাতলা 14 নম্বর কয়টুকু, তো হাঁটা মানে হাঁটি পাওয়া করেই চলে যাবে, সে লাইন ফাইন মেরেছে, কিন্তু যাবি কি করে, বাড়ির দিকে টান আসবি কি করে, সেটাই। এরা বোন বিয়ের পরে যদি যেত একটু ঘুরে ফিরে আসতো, তাহলে এতদিনে একটু ঘোরাফেরার জায়গা হতো, মাঝে মাঝে চলে যেতে পারতো, যে চলো 7 দিনের জন্য, চলো 2 দিনের জন্য, বাইকিং করেই চলে যাওয়া যায়, কত মজা লাগে কোলাঘাট দিয়ে। আমার বন্ধুরা তো বলছিল যে কোলাঘাট তো না, আমরা ভেতর দিয়ে চলে আসবো মেদিনীপুর থেকে, আমাদের কাছে মেদিনীপুর থেকে অশোকনগর কোনো ব্যাপারই না। আজ সেদিনকে একজনকে নক করে
কেনা কবে যেন একটা বন্ধুকে নক করলাম, বিজনেসটা খুব খারাপ চলছিল, এখন বোধহয় ঠাকুর ইচ্ছায় ফিরছে, সময়টা খুব মানে আপসেট হয়ে গিয়েছিল, ব্যবসাটা খারাপ চলছিল, ছেলেগুলোও বোধহয় শরীর টরীর খারাপ ছিল, তাও ভাই ভাইয়ের মতোই। তারপরে ও আমাকে অনেকবার বলেছিল মেদিনীপুরে আসো। তাছাড়া আমাদের ডাক্তার বন্ধুরা তারাও বলতো, মেদিনীপুরের যারা ছিল মেদিনীপুরে আসো, কিন্তু ওরা এখন ট্রান্সফার হয়ে গেছে। আসলে সমুদ্রটা আছে তো এর জন্য ওইটা। আর সাউথ চব্বিশ পরগনা, আমার একটা বন্ধু ছিল সাউথ চব্বিশ পরগনার, ওই গঙ্গাসাগরের ডিএম অফিসে কি জানি, মানে ওখানকার ও মানে একটা খুব উঁচু পোস্টে ছিল ও, কারণ ও যেখানে যেত পুলিশ যেত, এই যেত সেই যেত, মানে ও রাজনীতি না, ও একদম সরকারি সে টাইপের ছিল, আমলা টাইপের ছিল। আমলাটা তো মানে সরকারি ওই যে প্রশাসক টাইপের ছিল, কি একটা জানি। ওকে আমি খুঁজেই পাচ্ছিলাম, মুসলিম ছিল, অনেকবার বলেছিল যে যদি গঙ্গাসাগরে যাও আমার সাথে কন্ট্যাক্ট করে যেও, তাহলে কোনো অসুবিধা হবে না। কি জানি স্পটটার নাম দিয়ে দেবো তোমাদেরকে, ওখানে থাকতে বলবে। আর যাওয়াই হয় না, এখন বোন আছে, এখন যেতে পারি। এই আর কি। তখন আমি কলকাতায় ছিলাম, জানোই তো, কলকাতাতেই আমি একদম মানে মেতেছিলাম, মানে আমি যেন কোনোদিন আমার পুরনো হয় না। এমন জায়গাতেও ছিলাম, এমন কাজবাজ নিয়েছিলাম, ঘুরতাম, এত হিস্ট্রিক্যাল প্লেস, এত ঐতিহাসিক জায়গা, বিভিন্ন সংস্থার সাথে গিয়ে গিয়ে দেখে হতো, বিভিন্ন টিম তারা ঐতিহাসিক কথাবার্তাগুলো বলতো টলতো, এইটার সম্বন্ধে ওটার সম্বন্ধে, ওইসব নিয়ে থাকতাম তো। পুরনো কলকাতা নিয়ে আমার খুব ভালো লাগতো ভীষণ। তো চাই তারপরে আর যাওয়া হয়, বরঞ্চ ওরা এসেছিল, কতজন দূর দূরান্ত থেকে এসছে দেখতে, আমার সাথে মিট করতে, আমিই যাইনি কোথাও, আমার যেতেই হয়নি কোথাও।